প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি সিয়াম শাহরিয়ার আবার তোমাদের সামনে হাজির হলাম একটা লাইভ ক্লাস নিয়ে। তো তোমরা যারা আমাদের এই লাইভ ক্লাসটা করছো, তোমরা একটু ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো, কারণ আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে এইটা মূলত একটা সাজেশন টাইপ ক্লাস হবে। এবং আজকের ক্লাসে আমি যে সাজেশনগুলো দিব এগুলোই তোমার আগামীতে যে টেস্ট পরীক্ষা হবে জানুয়ারি মাসে, অর্থাৎ এইচএসসি 26 ব্যাচের যে টেস্ট পরীক্ষাটা, এই টেস্ট পরীক্ষায় 100% কমন পড়বে এবং তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে সেখানেও 100% কমন থাকবে। অর্থাৎ আইসিটির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আমি ধারাবাহিকভাবে 6টা অধ্যায়েরই তোমাদেরকে 100% কমন উপযোগী সাজেশন দিয়ে দিব এই লাইভ ক্লাসের মাধ্যমেই। এবং আমার ক্লাসটা যখন শেষ হবে এই সাজেশনের পিডিএফ কপি আবার আমি তোমাদেরকে পার্সোনালি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো যেহেতু ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমরা ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার শুভাকাঙ্ক্ষী বা বন্ধুরাও এই ক্লাসটা করতে পারে। হ্যাঁ, আচ্ছা। তোমরা তোমাদের একটু গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দাও, আমি এখনই সাজেশনটা দেয়া শুরু করব। তাহলে চলো আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করি। এখানে সর্বপ্রথম তোমাদেরকে আমি যে সাজেশনটা দিব এইটা মূলত 3 ক্যাটাগরিতে ভাগ করে দিব। প্রথমত জ্ঞানমূলক প্রশ্নের সাজেশনগুলো দিয়ে দিব, যেগুলো দিব তুমি শিওর থাকো এগুলো 100% আসবে এবং বিগত বছরগুলোতেও আমার সাজেশন থেকে 100%ই কমন ছিল। হ্যাঁ, তো নিরাশ হওয়ার কোনো কারণ নেই। এবার তোমাদেরকে প্রথমত দিব জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন, এরপর অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন এবং পরিশেষে ওই চ্যাপ্টারের উপরই গ এবং ঘ নাম্বার প্রশ্নের সাজেশন। অর্থাৎ যে টপিকগুলো তোমাকে দিব তুমি বোর্ডে লিখলেই বুঝতে পারবা যে কোন টপিকটা পরীক্ষায় কতবার এসেছিল। তোমাদের বোর্ড কোশ্চেনগুলা বিপুল পরিমাণে অ্যানালাইসিস করে তারপরেই মূলত আমার সাজেশনটা তৈরি করা। তোমরা একটু সাজেশনটা ফলো করো, সেই অনুযায়ী পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা শুরু করব আইসিটি প্রথম অধ্যায় সাজেশন। তোমরা জানো এইচএসসি 2025 সালে যারা 2025-এর ব্যাচ ছিল, তো তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ এসেছিল। তো এবারও তোমাদের প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে সর্বনিম্ন একটা সিকিউ আসতে পারে, সর্বোচ্চ 2 থেকে 3টা সিকিউ আসতে পারে, কিন্তু সেই তুলনায় ম্যাথমেটিক্যাল টার্ম একদম নেই বললেই চলে এই 2টা অধ্যায়ে। তো তোমরা যদি একটু গুরুত্ব সহকারে 1 আর 2 অধ্যায়টা ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে তোমাদের জন্য একটু রিস্কটা কম হবে। কেন জানো? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো যারা সি প্রোগ্রামিংটা খুব ভালোভাবে করতে পারো না, কিংবা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা তোমাদের জন্য এবছরের জন্য একটু নতুন, কারণ এটা লাস্ট 2019 সাল পর্যন্ত ছিল। 2020 সালে তো করোনার কারণে পরীক্ষাই হয় নাই, এবং 21 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত শুধুমাত্র আইসিটির 5টা চ্যাপ্টার ছিল। চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটা ছিল না, তোমাদেরকে দিয়ে আবার এই চ্যাপ্টারটা রিওপেন করা হলো। তো অনেকে আবার এই তোমাদের যে 6 নম্বর চ্যাপ্টারটা আছে এইটা অনেকে হয়তো ভালোভাবে বুঝতে পারে না, কিন্তু আমার কোচিং এ যখন আমি এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়িয়েছি, এরপরে যখন আমি পরীক্ষা নিলাম
প্রায় সব স্টুডেন্ট চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে পারছে। হ্যাঁ, তো চ্যাপ্টারটার মধ্যে আসলে হয় কি, বেসিক জিনিসগুলো যদি একটু ভালোভাবে বোঝা যায় না, তাহলে এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3 ক্যাটাগরিতে কোশ্চেন সেট হয়, খুব সহজেই সেই কোশ্চেনগুলোর উত্তর করতে পারা যায়। তাহলে তোমরা যদি 1 আর 2 অধ্যায়টা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে 3.2 থেকে তুমি একটা সিকিউ স্কিপ করতে পারো। হয়তোবা যদি কারো HTML এ প্রবলেম থাকে, তাহলে HTML থেকে চ্যাপ্টারটি স্কিপ করতে পারো। আবার যদি তোমাদের কারো চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এ কোনো প্রবলেম থাকে, সেটাও স্কিপ করতে পারো। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে সাজেশন গুলো দিচ্ছি। প্রথম অধ্যায়, তাহলে দেখো এইচএসসি 26। প্রথমে আমি যে সাজেশনটা দিব এটা হচ্ছে প্রথম অধ্যায়। তোমরা কথা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও তো, কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। প্রথম অধ্যায়, হ্যাঁ। তো এই প্রথম অধ্যায়ের উপর সর্বপ্রথম যে সাজেশনটা আসবে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন। প্রথমে তোমাদেরকে পড়তে হবে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি। 2 নম্বর প্রশ্ন, ই লার্নিং কি। ই লার্নিং কি বা ই লার্নিং বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন, টেলিমেডিসিন কি। টেলিমেডিসিন কি। 4 নম্বর প্রশ্ন, ই কমার্স কি। ই কমার্স কি। 5 নম্বর প্রশ্ন, স্মার্ট হোম বা হোম অটোমেশন কি। এই প্রশ্নগুলো খুব সুন্দর করে নোট ডাউন করবা এবং নোট করার পর এই প্রশ্নগুলো অবশ্যই নিখুঁতভাবে মুখস্থ করার চেষ্টা করবা, কারণ জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু 1 মার্ক থাকে। এখানে তুমি যদি শর্ট করেও লেখো কিন্তু নিখুঁতভাবে লেখো, সঠিক উত্তরটাই লেখো, তাহলে কিন্তু অবশ্যই মার্কস পাবে। কিন্তু তুমি যদি ভুলভাল লিখে আসো কিংবা তোমার সংজ্ঞাটা যদি শিক্ষকের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 0 দিতে পারে, কিংবা খুব বেশি ভালো না হলে হাফ মার্ক কেটে দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো হোম অটোমেশন। লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও তো, হোম অটোমেশন কি। নাম্বার 6, ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি। নাম্বার 7, কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তোমরা আমার সাথে সাথে একটু লেখার চেষ্টা করো, কৃত্রিম বুদ্ধিমত্তা কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যেটাকে বলি। এরপরে দেখো রোবোটিক্স কি। অথবা এরপরে আমাদের 9 নম্বর আসো, ক্রায়ো সার্জারি কি। এরপরে বায়োমেট্রিক্স কি। এরপরে পড়তে হবে বায়ো ইনফরমেটিক্স কি।
ওকে, তোমরা একটু এই 11টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে যে 11টা প্রশ্ন ঘুরে ফিরেই বোর্ড প্রশ্নে আমাদের বোর্ডে এসে থাকে, সেই গুরুত্বপূর্ণ এবং এবারে আসতে পারে এই 11টা প্রশ্ন খুব সুন্দরভাবে একটু খাতায় নোট ডাউন করে ফেলো। এরপরে আমি তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন দেব 14টা, যেগুলো অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো বোর্ডে ঠিক কতবার এসেছিল এবং তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটু দ্রুত লেখো সবাই। তোমরা যারা এখনো লাইভ ক্লাসে যুক্ত হতে পারোনি, তোমরা সবাই একটু আমাদের এই ক্লাসটা খুব দ্রুত একটু শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা ক্লাসটা দেখতে পারে। সেই ফাঁকে আমি একটু কমেন্টগুলো দেখে নেই। আমাদের আশিক রাব্বানি স্যার বলেছে লাল সালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, জানি না কেন আপনি লাল সালাম দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন করার থাকে তোমরা অবশ্যই প্রশ্নটা করতে পারো। হ্যাঁ, যদি কারো কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে তোমরা কনফিউশনটাও শেয়ার করতে পারো। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন করার থাকে তোমরা অবশ্যই প্রশ্নটা করতে পারো। লেখো, তোমরা একটু দ্রুত উঠায় নাও। এবার আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো লেখা শুরু করব, তার জন্য বোর্ডটা ক্লিন করতে হবে। তো একটু সবাই একটু দ্রুত করে নাও। আচ্ছা, এবার আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো শুরু করব। দেখো, এবার দেখো অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্নটা লেখো। 1 নম্বর প্রশ্ন, কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। ব্যাখ্যা করো। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালেও এসেছিল, দিনাজপুর বোর্ড 2024 সালেও এসেছিল। তো তোমাদের জন্য প্রশ্নটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, টেলিমেডিসিন এক ধরনের সেবা। টেলিমেডিসিন এক ধরনের সেবা।
বুঝিয়ে লেখো। বুঝিয়ে লেখো। এই প্রশ্নটা যশোর বোর্ড 2016 সালে এসেছিল। ঠিক আছে, তোমরা একটু দ্রুত লিখে ফেলো। এরপরে 3 নম্বরে লেখো। আচ্ছা, তার আগে আমাদের যে স্টুডেন্ট গুলো আমাদের এই ক্লাসটা করছো, তারা একটু আমাদের কোচিং এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অর্থাৎ এএসআর একাডেমির যে এইচএসসি 26 যে গ্রুপটা আছে, এই গ্রুপে একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। ওকে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। ই কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে। ই কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এসেছিল মাদ্রাসা বোর্ড 2018 সালে। হ্যাঁ, তোমাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা, ঘরে বসে অর্থ উপার্জন করা যায়, ব্যাখ্যা করো। অর্থাৎ ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা আছে, এই ফ্রিল্যান্সিং সম্পর্কে তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নটাই জাস্ট একটু ঘুরিয়ে বলা হয়েছে যে ঘরে বসে উপার্জন করা যায়, ব্যাখ্যা করো। তো ঘরে বসে উপার্জন করা যায় মানে কি, ফ্রিল্যান্সিং, ওই সম্পর্কে ব্যাখ্যাটা করতে হবে। ঘরে বসে উপার্জন করা যায়। তোমরা একটু কমেন্ট করে জানাও তো লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। ঘরে বসে উপার্জন করা যায়, ব্যাখ্যা করো। এরপরে 5 নাম্বার প্রশ্ন, বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব। কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, ব্যাখ্যা করো। তাহলে কি, বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। তো বাস্তবে অবস্থান করেও কল্পনাকে কিসের মাধ্যমে আমরা ছুঁয়ে দেখতে পারি? ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে, রাইট? তো এই ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। নাম্বার 6, বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, ব্যাখ্যা করো। তাহলে কি, বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, ব্যাখ্যা করো। এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল। নাম্বার 7, কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম।
বুঝিয়ে লেখো। ওকে, তাহলে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, বুঝিয়ে লেখো। এই প্রশ্নটা ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড 2018 সালে এসেছিল। নাম্বার 8, মানুষের চিন্তা করা ও শেখার সক্ষমতা যন্ত্রে প্রকাশ করা সম্ভব। শেখার সক্ষমতা যন্ত্রে প্রকাশ করা সম্ভব। ব্যাখ্যা করো। ওকে, দ্রুত একটু প্রশ্নগুলো লিখে ফেলো। এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে দিব সর্বমোট 14টি। এই 14টা পড়লেই ইনশাল্লাহ তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, কারণ অনেক বাছাই করে তোমাদের প্রশ্নগুলো দেয়া হয়েছে। নাম্বার 9, যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, ব্যাখ্যা করো। যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, ব্যাখ্যা করো। নাম্বার 9, এবার নাম্বার 10 হবে। ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব। ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব। রক্তপাতহীন অপারেশন সম্ভব, বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো। ওকে, এরপরে লেখো, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2017-তেও এসেছিল এবং কুমিল্লা বোর্ড 2016-তেও এসেছিল। এরপরে দেখো নাম্বার 12, আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ওকে, নাম্বার 13, হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, ব্যাখ্যা করো। হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, ব্যাখ্যা করো।
ওকে, এই 13টি অনুধাবনমূলক প্রশ্ন যদি তোমরা প্রথম অধ্যায় থেকে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে। যদি প্রথম অধ্যায়ের উপর তোমাদের টেস্ট পরীক্ষায় সিকিউ তো আসেই, যদি আসে অবশ্যই কমন পাবে। তাহলে তোমরা একটু দ্রুত লেখাটা শেষ করে ফেলো। সম্পূর্ণ বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো। সব লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখি। সাদিয়া সুচি বলছে, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। লেখার কথা কি আর বলবো স্যার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের জন্য একটা সুখবর দিয়ে নেই, তোমাদের কিন্তু আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই হাতের লেখা সুন্দর করার একটা প্রশিক্ষণ শুরু হচ্ছে এএসআর একাডেমিতে, যেখানে বাংলা, ইংরেজি এবং আরবি এই 3 প্রকার হাতের লেখা একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুব সুন্দরভাবে ক্লিয়ার করানো হবে। ঠিক আছে? এবং আরেকটি কথা এখানে বলে রাখি, তোমাদের জন্য আমি স্পেশালি 24টা লেকচার শিট তৈরি করেছি। বাংলার জন্য 12টা এবং ইংরেজি হাতের লেখার জন্য 12টা, টোটাল 24টা। এই 24টা লেকচার শিটের মাধ্যমে যেটা করা হবে, তোমাদের হাতের লেখা একদম স্বরা থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত এটা দিয়ে আমরা শুরু করব। এবং তোমরা যত সুন্দরভাবে রচনা লেখো, যা কিছুই লেখো না কেন, তোমার হাতের লেখা এখন যে স্টেজে আছে এর চাইতে ইনশাল্লাহ 3 গুণ বেশি ভালো হবে। যতটা সম্ভব আমি তোমাদের জন্য মোটামুটি বাংলা এবং ইংরেজির 8 স্টাইলের হাতের লেখা তৈরি করেছি। তোমরা যে যে স্টাইলটা ক্যারি অন করতে চাও বা কন্টিনিউ করতে চাও, ওই স্টাইলই তোমাদেরকে শেখানো হবে, ওই স্টাইলই তোমাদেরকে বর্ণগুলো প্রথমে প্র্যাকটিসে করানো হবে। তোমাদের হাতের লেখার স্পিড কিভাবে বাড়ানো যায় এগুলো আমরা দেখব। হ্যাঁ, আশা করি 24টা লেকচার সম্পন্ন করার পরে তোমার হাতের লেখা এখনকার তুলনায় 3 গুণ বেশি ভালো হবে এবং সুন্দর হবে। ঠিক আছে? তারপরে কি বলছে সাদিয়া সুচি, বলতেছে স্যার আপনাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ স্যার। আপনি আমার কমেন্ট দেখেন না কেন? আমি একটু লেখায় ব্যস্ত ছিলাম, যে কারণে তোমাদের কমেন্টটা ওইভাবে দেখা সম্ভব হয়নি। অনন্যা জাহান বলছে, স্যার সাদিয়া কমেন্টে রিপ্লাই দেন। ও আচ্ছা আচ্ছা, তোমরা কি দুজন একসাথে বসে ক্লাস করতেছো নাকি? আচ্ছা, স্যার শুধু কি পড়াশোনাই করব? আপনি খোঁজ খবরও তো নিতে, কি লিখছো, আপনার খোঁজ খবরও তো নিতে হবে নাকি? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই, কারণ তোমাদের সাথে আমাদের সম্পর্কটা অনেক আন্তরিকতার একটা সম্পর্ক, সুতরাং লেখাপড়াও আমরা করব, একে অপরের খোঁজ খবরও নিব। হ্যাঁ, জ্যোতি কি বলছে, স্যার ক্যামেরাটা একটু নিচে নামিয়ে দিন। কেন, পুরোটা দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, এখানে 11টা প্রশ্ন পর্যন্ত দেখা যাচ্ছে, 2টা প্রশ্ন দেখা যাচ্ছে না। না, দেখি একটু এগিয়ে দেই, দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা। তোমরা একটু দেখো তো লেখাগুলো এখন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, আশা করি আর প্রবলেম হবে না। ওকে, এবার থেকে আমি একটু উপরে লেখার চেষ্টা করব আর কি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি গ নাম্বার আর হচ্ছে ঘ নাম্বার, হ্যাঁ, তোমাদের যেগুলো সবচাইতে বেশি প্রয়োজন আর কি, এবার আসল মজাটা তোমরা দেখতে পাবে যে কোন টপিক থেকে এই প্রশ্নগুলো ঠিক কতবার বোর্ডে এসেছিল, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু দেখো। আচ্ছা, তাহলে আমি বোর্ডটা ক্লিন করে দিলাম। হ্যাঁ, ওকে,
এবার দেখো প্রয়োগ ও উচ্চতর দক্ষতা টাইপের গ নাম্বার এবং ঘ নাম্বার যে প্রশ্নগুলো, তোমাদেরকে আগে সর্বপ্রথম টপিকগুলো বলবো এবং এই টপিকগুলো বোর্ডে ঠিক কতবার করে আসছিল সেগুলো ওখানে আমি স্টার দিয়ে লিখে দিব, ঠিক আছে? এবার দেখো প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা। আচ্ছা, ওকে, এবার একটু প্রশ্নগুলো দেখাই তোমাদেরকে। প্রথমত দেখো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, তোমরা কি কেউ বলতে পারবে এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে এখন পর্যন্ত পরীক্ষায় ঠিক কতবার প্রশ্ন এসেছে? বলতে পারবে? তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে ভার্চুয়াল রিয়েলিটি থেকে এখন পর্যন্ত ঠিক কতবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, কেউ একজন বলো। আচ্ছা, তোমরা আপাতত কমেন্ট করো, এরপরে আমি বলে দিচ্ছি। নাম্বার 2, বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স থেকে পরীক্ষায় কতবার প্রশ্ন এসেছে সেটাও আমাকে জানাও। তাহলে একটু দেখো, ভার্চুয়াল রিয়েলিটি থেকে এখন পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন এসেছে 24 বার। তোমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো, এই ভার্চুয়াল রিয়েলিটি যে টপিকটা, এখান থেকে সিকিউ প্রশ্নে গ এবং ঘ, এখানে মূলত 24 বার বোর্ডে এই প্রশ্নটা এখান থেকে করা হয়েছে। তাহলে এটাকে আমি 24 স্টার দিয়ে রাখলাম। এরপর আসো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স থেকে এখন পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন এসেছে 27 বার, ঠিক আছে? এখানে 27 স্টার দিয়ে রাখলাম। 24 স্টার মানে কি, বোর্ডে এখন পর্যন্ত ভার্চুয়াল রিয়েলিটি নামক এই টপিকটা থেকে প্রশ্ন সেট হয়েছে 24 বার এবং বায়োমেট্রিক্স থেকে এখন পর্যন্ত বোর্ডে প্রশ্ন সেট হয়েছে 27 বার। এরপরে লেখো 3 নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বলতে পারবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কতবার প্রশ্ন এসেছিল? দেখি তোমরা কেউ কমেন্ট করেছো কিনা। আচ্ছা, ওকে, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছিল 14 বার। নাম্বার 4, এআই বা রোবোটিক্স। এআই বা রোবোটিক্স, এখান থেকে এখন পর্যন্ত বোর্ডে প্রশ্ন এসেছিল 10 বার, 10 স্টার। নাম্বার 5, ন্যানো টেকনোলজি। এখন পর্যন্ত এখান থেকে বোর্ডে প্রশ্ন এসেছিল 10 বার এই টপিকটা থেকে, 10 স্টার। নাম্বার 6, বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স, এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছে 7 বার। তোমরা কিন্তু টপিক ইম্পর্টেন্স গুলো খুব ভালোভাবে দেখতে পাচ্তেছো। তাহলে যে টপিকগুলো থেকে সবচাইতে বেশিবার প্রশ্ন সেট হয়েছে ওই টপিকগুলো আমরা বেশি জোর দিয়ে পড়বো, আর যে টপিকগুলোতে তুলনামূলক কম প্রশ্ন সেট হয়েছে বা কমবার এসেছে সেগুলোকে আমরা একটু কম জোর দিব, ঠিক আছে? সবার আগে
এই ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই টপিকগুলো সবার আগে খুব ভালোভাবে পড়ে রাখবা। এরপরে তুমি নিচের টপিকগুলো পড়তে পারো। এরপরে দেখো, তাহলে আমরা এই পর্যন্ত 6টা করলাম। এরপরে দেখো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য, এখান থেকে প্রশ্ন এসেছে মাত্র 3বার, তো এটা তোমাদের না আসার সম্ভাবনা বেশি। এরপরে আইসিটি ব্যবহারের নৈতিকতা। আইসিটি ব্যবহারের নৈতিকতা, এখান থেকে এই টপিকটা থেকে প্রশ্ন সেট তোমাদের বোর্ডে হয়েছিল মাত্র 3বার, তো এটা মাঝে মধ্যে আসে, তবে খুব একটা আসে না। এরপরে আসো কর্মসংস্থান ও শিক্ষা। কর্মসংস্থান ও শিক্ষা, এখান থেকে প্রশ্ন এসেছিল মাত্র 2বার। আর একটা আছে কি, গ্লোবাল ভিলেজ। যেটাকে আমরা বলি বৈশ্বিক গ্রাম। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন এসেছিল মাত্র 1বার। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা কোন টপিকগুলো ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বো বলো? এখান থেকে সবচেয়ে বেশি তোমরা গুরুত্ব দিয়ে পড়বা ভার্চুয়াল রিয়েলিটি। দেখো আমি গোলমার্ক করে রাখছি, ভার্চুয়াল রিয়েলিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। এরপরে আরেকটা টপিক আমাদের লেখা হয়নি, ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি, এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা গুরুত্ব দিবা কি, বায়োমেট্রিক্সটাকে গুরুত্ব দিবা। এরপরে গুরুত্ব দিবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এরপরে গুরুত্ব দিবা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা ন্যানো টেকনোলজি, ব্যাস। তাহলে আমি টোটাল সাজেশনে দিয়েছি 11টা টপিক, কিন্তু এগুলোর মধ্যে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা 1, 2, 3, 4, 5, 6টা টপিক। এই 6টা টপিক যদি ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারো, তাহলে তোমরা সিকিউতে কিন্তু কমন পেয়ে যাবে এবং আনসার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। অনন্যা জাহান বলেছে, সাদিয়া, সুচি, খালি কি স্যারের খোঁজ খবর নিবে? আমাদেরটাও তো নে। হ্যাঁ সুচি, এটা তোমার কখনোই করা উচিত না, তোমার বন্ধুদের একটু খোঁজ খবর নাও, তাছাড়া আবার তোমাকে অনেক সেলফিশ ভাবতে পারে। হ্যাঁ, এরপরে আমাদের রাব্বানি স্যার বলতেছে, স্যার অনেক কিউট। তাই নাকি স্যার? আমি তো জানতাম আপনি অনেক কিউট। আচ্ছা, আবার স্যার কি বলতেছে, স্যার রোজা রেখেছে কেন? স্যার এটা তো রমজান মাস না, আমি হঠাৎ করে আবার আজকে রোজা রাখতে যাব কেন? হ্যাঁ, নাকি স্যার আজকে সারাদিনে আমাকে কখনো খাইতে দেখেননি, কোনটা? আচ্ছা, সাদিয়া সুচি বলছে, স্যার আমি 1 হাত দিয়ে খাইতেছি আর 1 হাত দিয়ে লিখতেছি। বাহ, ভালো তো। হ্যাঁ, অনেক মনোযোগী স্টুডেন্ট। হ্যাঁ, লাইভ ক্লাস তো আসলে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ লাইভ ক্লাসের সাথে লেগে থাকতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার ডেডিকেশন। এরপরে কি বলছে, অনন্যা জাহান বলতেছে, সাদিয়া সুচি তুই কোন হাতে লেখস? ও আচ্ছা আচ্ছা, না প্রশ্নটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আমার জানা মতে সাদিয়া কিন্তু রাইট হ্যান্ডেড। সে যদি আবার খাইতে যায় তাহলে কিন্তু রাইট হ্যান্ড দিয়েই খাওয়া উচিত, আবার লিখতে যায় রাইট হ্যান্ড দিয়েই লেখা উচিত। হ্যাঁ, তবে এমন হইতে পারে, হ্যাঁ অনন্যা, এখানে ভুল বোঝাবুঝির কিছু নাই। এমন হইতে পারে সে হয়তো চামচ দিয়ে কোনো কিছু খাচ্ছে, বাম হাত দিয়ে চামচ দিয়ে খাচ্ছে, ডান হাত দিয়ে লিখতেছে, তাই না? আচ্ছা, এরপরে জ্যোতি বলছে, আজকে কি 6টা অধ্যায়ের সাজেশন দিয়ে দেবেন? তোমরা যদি ধৈর্য ধরে ক্লাস করতে পারো আমি 6টা অধ্যায়ের সাজেশন দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে 6টা অধ্যায়ের কি আসলে
একসাথে সাজেশন দেয়া পসিবল হবে? কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, 2 থেকে 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, কারণ তোমাদের প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন, প্রত্যেকটা অনুধাবনমূলক প্রশ্ন, তারপর প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এগুলো কিন্তু লিখে লিখে দিতে হচ্ছে সবগুলো, তাই না? তো একদিনে আমরা সবগুলো অধ্যায় ক্লিয়ার করতে পারবো না। আমার যেটা প্ল্যান ছিল যে আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই 2টা অধ্যায়ের যাবতীয় জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার এই সবগুলো প্রশ্ন একদম কভার করে ফেলবো। ঠিক আছে? তো আমাদের প্রথম অধ্যায়টা কিন্তু শেষ হলো। প্রথম অধ্যায়ে মানে আমি যা কিছু লিখিয়েছি তোমাদেরকে, এর বাহিরে কোনো কিছুই আসবে না। হ্যাঁ, এবার আমি যেটা করব, দ্বিতীয় অধ্যায়টা আজকে আমি শেষ করে দিব। এরপরে তৃতীয় অধ্যায়ের আবার আমাদের একটা লাইভ ক্লাস লাগবে, কারণ তৃতীয় অধ্যায়ে কিন্তু 3.1ও আছে, 3.2 আছে। এরপর চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় মিলে একটা লাইভ ক্লাস নিব, ষষ্ঠ অধ্যায়ের আর একটা লাইভ ক্লাস নিব। অর্থাৎ আর যদি আমি 2টা বা 3টা লাইভ ক্লাস নেই, আমার পুরো আইসিটির কিন্তু সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ওকে। জ্যোতি বলতেছে লিখে না দিয়ে স্লাইড শেয়ার করলেই তো পারেন। তোমার কথাটা মানা যাচ্ছে না এক্ষেত্রে, কারণ ইন্টারেক্টিভ ক্লাস না হলে আসলে তোমরা কতটা মনোযোগী এটাও তো আমরা খুব ভালোভাবে জানি। তো শুধুমাত্র যদি আমি স্লাইড শেয়ার করে দিই, স্লাইড আকারেই থাকবে, তোমরা চ্যাপ্টার ইম্পর্টেন্স গুলো বুঝতে পারবে না। হ্যাঁ, কারণ স্লাইডে তো আর সবকিছু ডিটেলস লেখা থাকবে না, যতটা ডিটেলস আমি মুখে বলবো, তাই না? তো একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করতে থাকো, হ্যাঁ, এবং লিখতে থাকো, তাহলেই দেখবা যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফাইন। এবার আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন থ্রো করো। এবার দেখো, দ্বিতীয় অধ্যায়। ওকে, দেখো, এবার আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করি। দ্বিতীয় অধ্যায়ের আগে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন কি? 2 নম্বর প্রশ্ন, ব্যান্ডউইথ কি? তিন নম্বর প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন মোড কি? তোমরা একটু আমার সাথে সাথে লিখে ফেলো, তাহলে আমি দ্রুত মুছে ফেলতে পারবো। ডেটা ট্রান্সমিশন মোড কি? ডেটা ট্রান্সমিশন মোড কি? 4 নম্বর প্রশ্ন, সিমপ্লেক্স মোড কি? সিমপ্লেক্স মোড কি? এখান থেকে তোমার প্রশ্ন আরো আসতে পারে, হাফ ডুপ্লেক্স মোড কি? হাফ ডুপ্লেক্স মোড কি? আরেকভাবে প্রশ্ন আসতে পারে, ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স কি? ওকে, দ্রুত একটু লিখে ফেলো সবাই। এরপরে মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ কি? এরপরে লেখো ইনফ্রারেড কি?
ইনফ্রারেড কি? 7 নম্বর প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক কি? 8 নাম্বার, পিকোনেট কি? পিকোনেট। 9 নাম্বার, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? 10 নম্বর প্রশ্ন, মডেম কি? অথবা এটা আরেকভাবে আসতে পারে, মডুলেশন কি? মডুলেশন, মডুলেশন কি? অথবা এটা আরেকভাবে আসতে পারে, ডিমডুলেশন কি? ডিমডুলেশন কি? একটু দ্রুত লিখে ফেলো সবাই। 11 নাম্বার, আচ্ছা দেখি তোমরা কি কি কমেন্টস করলে আবার। আচ্ছা, সামিয়া দেয়ান বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সামিয়া, কেমন আছো তুমি? সাদিয়া সুচি বলছে স্যার আপনি কই এখন, কোচিং এ? না, এখন আমি কোচিং এ না, আমি আমার বাসাতেই আছি এবং আমার বাসাতেই এই যে তোমরা যে সেটআপ দেখতেছো এইভাবেই আমাদের লাইভ ক্লাসগুলো এর আগেও আমরা যতগুলো নিয়েছি আমার বাসাতেই নিয়েছি। তবে আমাদের কোচিং এও সম্পূর্ণ সেটআপ করা আছে। হ্যাঁ, তো আমার বাসাতে সেটআপ আছে বিধায় আমি বাসাতেই কোচিং এর হয়ে লাইভ ক্লাসগুলো নিচ্ছি। বাট আমাদের অন্যান্য যে টিচাররা লাইভ ক্লাসগুলো নিবে ওরা মূলত আমাদের কোচিং সেন্টারে থেকেই নিবে। হ্যাঁ, এরপরে কি বলছে, স্যার এগুলো কি সাজেশনস? হ্যাঁ সামিয়া, এগুলো সাজেশন। তোমাদের যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার বলো বা ফাইনাল পরীক্ষা বলো, যেটাকে ইয়ার চেঞ্জ বলে থাকো তোমরা, তো সেখানেও কিন্তু তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো সেট হবে ওই টপিকেরই সাজেশন এগুলো, এবং এগুলো একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত। শুধুমাত্র এগুলো যে 26-এর জন্য দিচ্ছি ব্যাপারটা এমন না, এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু 27 সালেও সেট হবে, শুধু দুই একটা কাটছাট হতে পারে। ঠিক আছে, আচ্ছা সাদিয়া সুচি বলতেছে স্যার আমরা কি লেট নাইট স্টাডি করতেছি, ভালো লাগতেছে তাই বললাম। ও আচ্ছা, হ্যাঁ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, আশা করি ভালো লাগবে। আজকে আমাদের ক্লাসটা না 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটু ঝামেলা হওয়ার কারণে ক্লাসটা আমার একটু শুরু করতে ডিলে হয়েছে, এই আর কি। এখন কটা বাজে? 11টা 38। সর্বোচ্চ আর আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো। ঠিক আছে, সামিয়া বলছো আলহামদুলিল্লাহ স্যার ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার দেখো পরের প্রশ্নগুলো আমরা শুরু করি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে এনআইসি কি? অথবা প্রশ্ন আসতে পারে সুইস কি? সুইস কি? অথবা প্রশ্ন হতে পারে রাউটার কি? এই জিনিসগুলো কিন্তু তোমরা নিজের চোখে দেখেছো। তোমরা যারা ক্লাসটা করতেছো সবার বাসাতেই কিন্তু ওয়াইফাই আছে, সবার বাসাতেই কিন্তু রাউটার আছে, 2 অ্যান্টেনাওয়ালা 3 অ্যান্টেনাওয়ালা। হ্যাঁ, ওগুলাই হচ্ছে রাউটার। তো তোমাকে ওইটাই সুন্দর করে আগে সংজ্ঞাটা লিখতে হবে, রাউটার আসলে কি। এরপরে প্রশ্ন হচ্ছে গেটওয়ে কি? গেটওয়ে কি? অথবা প্রশ্ন আসতে পারে ব্রিজ কি? এই ব্রিজ মানে আবার কালভার্ট বা সেতু, ওই ব্রিজ না। হ্যাঁ, এটা আইসিটির ব্রিজ মানে কি ওইটা আমাদেরকে পড়তে হবে। এরপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন, নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক টপোলজি কি? 13 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি? ব্যাস, ক্লাউড কম্পিউটিং।
ক্লাউড কম্পিউটিং কি? এই 13টা প্রশ্ন খুব সুন্দরভাবে নোট করে খাতায় রেখে দিবা, কারণ এই প্রশ্নগুলোই তোমাকে ফার্স্ট ইয়ারের যে কয়টা পরীক্ষা হবে সব কয়টা পরীক্ষার জন্য পড়তে হবে, সেকেন্ড ইয়ারে উঠে পড়তে হবে, টেস্টের জন্য পড়তে হবে, ইভেন বোর্ডের জন্য পড়তে হবে। ঠিক আছে, একবার যদি সুন্দর করে নোট করে নিতে পারো তাহলে এই প্রশ্নগুলোই শুধু তুমি বারবার রিভাইজ করতে পারবা। ঠিক আছে, তো এবার আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো দিব, তোমরা একটু দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, একটু দ্রুত লেখো, যাদের লিখতে কষ্ট হচ্ছে তারা একটু একটু স্ক্রিনশট মেরে নাও। হ্যাঁ, লেখা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এবার দেখো আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখে দিই। দেখো, অনুধাবনমূলক প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের, এটা হচ্ছে চ্যাপ্টার 2। অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, ট্রি টপোলজি হলো একাধিক সংযুক্ত স্টার টপোলজি, ব্যাখ্যা করো। ট্রি টপোলজি, ট্রি টপোলজি হলো একাধিক সংযুক্ত স্টার টপোলজি, একাধিক সংযুক্ত স্টার টপোলজি। স্টার টপোলজি ব্যাখ্যা করো। ব্যাস। 2 নম্বর প্রশ্ন দেখো, একটু দ্রুত লেখো সবাই। নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম, ব্যাখ্যা করো। নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম। ক্লাউড কম্পিউটিং উত্তম, ব্যাখ্যা করো। দেখো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যে সাজেশন গুলো তোমাদের নিজেদের বের করা উচিত ছিল বা রেডি করা উচিত ছিল সেগুলো কিন্তু কষ্ট করে আমিই করে দিচ্ছি। তো তোমরা একটু সুন্দর করে এগুলো লিখে নাও আর একটু বাসায় ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তথ্য আদান প্রদানে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। তথ্য আদান প্রদানে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা। তোমরা কি বোঝো মডেম কি? তোমরা বোঝো? যখন তোমাদের ধারাবাহিকভাবে আইসিটি ক্লাসগুলো নেওয়া শুরু করব প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, আপাতত লেখো, তথ্য আদান প্রদানে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব। স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা আদান প্রদান সম্ভব বা ডেটা স্থানান্তর সম্ভব। স্থানান্তর লেখো, ডেটা স্থানান্তর সম্ভব, ব্যাখ্যা করো। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, ডেটা ট্রান্সমিশনে
আলোকরশ্মি পরিবাহিতার উত্তম। ডেটা ট্রান্সমিশনে আলোকরশ্মি পরিবাহিতার উত্তম। ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ফাইবার অপটিক কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন, ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড, হ্যাঁ, কেন বলা হয় ব্যাখ্যা করো। ফাইবার অপটিক কেবলকে, ফাইবার অপটিক কেবলকে, ফাইবার অপটিক কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়। নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় কেন, ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব। আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব। ডেটা ট্রান্সমিশন সম্ভব, ব্যাখ্যা করো। এটা কিন্তু আরো বিভিন্ন ভাবে পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ। তোমার আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব, ব্যাখ্যা করো। আবার আসতে পারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব, ব্যাখ্যা করো। আবার আসতে পারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন মাধ্যমটা ব্যাখ্যা করো। যে কোনো ভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা সেট হতে পারে, ঠিক আছে। এবার 8 নম্বর প্রশ্নটা দেখো, ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক, ফাইবার অপটিক কেবল ইএমআই মুক্ত কেন। ইএমআই মুক্ত কেন। অথবা প্রশ্নটা কিন্তু আরেকভাবে পরীক্ষায় আসতে পারে, ফাইবার অপটিক কেবল তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাজ ব্যবহার করা হয় কেন। ফাইবার অপটিক কেবল তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাজ কেন ব্যবহার করা হয়, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। 9 নম্বর প্রশ্ন, ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব, ব্যাখ্যা করো। ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব, একই সময়ে সম্ভব, ব্যাখ্যা করো। ঠিক আছে, ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব, ব্যাখ্যা করো। অথবা পরীক্ষার প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়, ব্যাখ্যা করো। ঠিক আছে, আমি অথবাগুলো লিখতেছি না। 10 নম্বর হচ্ছে ওয়াকি টকির ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। ওয়াকি টকির ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। ওকে, তোমরা ওয়াকি টকি চেনো তো না? ওই যে পুলিশের কাছে যে লম্বা অ্যান্টেনাওয়ালা একটা মোবাইলের মতো থাকে, ওইটাকে ওয়াকি টকি বলা হয়, হ্যাঁ। তো ওয়াকি টকির ডেটা ট্রান্সমিশন মোডটা ব্যাখ্যা করো, অথবা রেডিও এর ডেটা ট্রান্সমিশন মোডটা ব্যাখ্যা করো। এরপর 11 নম্বর প্রশ্ন দেখো, ব্রডকাস্ট সবসময় সিমপ্লেক্স, ব্যাখ্যা করো। ব্রডকাস্ট সবসময়, সবসময় সিমপ্লেক্স, ব্যাখ্যা করো।
12 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন 9600 বিপিএস ব্যাখ্যা করো। বিপিএস বোঝো তো, বিট পার সেকেন্ড। বিপিএস ব্যাখ্যা করো। 14 নম্বর ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়, ব্যাখ্যা করো। ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়, ব্যাখ্যা করো। 15 নম্বর ক্লাউড কম্পিউটিং এর সুবিধা লেখো। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা লেখো। আর একটা প্রশ্ন দিলেই আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো শেষ হয়ে যাবে। হাব ও সুইচের মধ্যে পার্থক্য লেখো। হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখো। এই পরীক্ষা মানে এই প্রশ্নটা আবার আরেকভাবে ঘুরে আসতে পারে, হাবের চেয়ে সুইচ বেশি সুবিধাজনক, ব্যাখ্যা করো। তো এই দুইভাবে কিন্তু পরীক্ষার প্রশ্নটা সেট হতে পারে। হ্যাঁ, তো এই 16টা অনুধাবনমূলক প্রশ্ন যদি চ্যাপ্টার 2 থেকে পড়ো তাহলে তুমি 100% এখান থেকে কমন পেয়ে যাবে। আমাদের সর্বোচ্চ আর 2 থেকে 3 মিনিট লাগবে, তাহলে আমাদের গ আর ঘ নাম্বার প্রশ্নের সাজেশনটা দিলে তোমাদের সাজেশন দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সাদিয়া সূচি বলছে স্যার, ও এটা তো আগেই বললাম, এখানে কি বলতেছে, স্যার এইচএসসি 27-এর জন্য 3.1 চ্যাপ্টারের একটা ক্লাস নিয়েন। হ্যাঁ অবশ্যই, শুধু একটা না, তোমাদের আমাদের ক্লাসে 3.1 কিন্তু আমি 4 থেকে 5টা লেকচার দিয়ে পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা আবার নতুন স্টুডেন্ট আমাদের কোচিং এ ভর্তি হয়েছো, যারা রিসেন্ট গত সপ্তাহে এসেছো, তো তোমাদের জন্য আমি 3.1টা আবার করাবো। এর অফলাইনে তো এখন আসলে সম্ভব হবে না, সামনে আগাতে হবে আমাদেরকে। তো অনলাইনের মাধ্যমে আমি 3.1 এর ধারাবাহিকভাবে 2 থেকে 3টা ক্লাস নিব। আশা করি পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো, আমি চ্যাপ্টার 2 আর আমাদের 2 থেকে 3 মিনিট লাগবে। প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো দিলেই আমাদের চ্যাপ্টার 2 ক্লিয়ার। সেই সাথে আমাদের আজকে লাইভ ক্লাসটা শেষ হবে। এবার দেখো গ ও ঘ এর জন্য, গ ও ঘ এর জন্য প্রথমে দেখো ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড, এই টপিকটা থেকে বোর্ডে এখন পর্যন্ত প্রশ্ন সেট হয়েছিল 20 বার, তার মানে 20 স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে দেখো ডেটা কমিউনিকেশন মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যম,
এখান থেকে এখন পর্যন্ত বোর্ডে প্রশ্ন এসেছে 23 বার। ঠিক আছে, তো ডেটা কমিউনিকেশন মাধ্যমের মধ্যে তোমরা তার মাধ্যমটা বেশি করে পড়বা, তার মাধ্যম। ঠিক আছে, এখান থেকে প্রশ্নটা সবচেয়ে বেশি বার এসেছিল। 3 নাম্বার, সিস্টেম গুলো আমাদেরকে পড়তে হবে। ডেটা ট্রান্সমিশন সিস্টেম, সিস্টেমের মধ্যে কি কি আছে, যেমন ধরো ওয়াইফাই, যেমন আমাদের ওয়াইফাই আছে, এরপরে ব্লুটুথ, ওয়াইফাই ব্লুটুথ, এরপরে ওয়াইম্যাক্স, ওয়াইফাই ব্লুটুথ ওয়াইম্যাক্স। এখান থেকে প্রশ্ন এসেছিল 32 বার। দেখছো কত গুরুত্বপূর্ণ টপিক। এরপরে মোবাইল প্রজন্ম, প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত মোবাইল প্রজন্ম। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন সেট হয়েছিল 14 বার। 5 নাম্বার, নেটওয়ার্ক টপোলজি। কেউ বলতে পারবা এই নেটওয়ার্ক টপোলজি থেকে এখন পর্যন্ত কতবার প্রশ্ন এসেছিল, বা অনুমান করে একটা সংখ্যা বলো দেখি। নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজি থেকে তোমরা আন্দাজ করতে পারবা না, আমি বলে দেই। নেটওয়ার্ক টপোলজি হাফ সেঞ্চুরি পার করেছে। এখন পর্যন্ত নেটওয়ার্ক টপোলজি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল 52 বার। ঠিক আছে, 52 বার প্রশ্ন সেট হয়েছিল। এরপর আসো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং 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 বলতে এখানে তোমার হচ্ছে ধরো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলি, প্যান, ল্যান প্যান, তারপরে ধরো ম্যান, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলি। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন এসেছিল এখন পর্যন্ত 12 বার। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছিল 6 বার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। আর ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ ব্যান্ডউইথ থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছিল 2 বার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এগুলো পড়লেই তোমাদের এখান থেকে সবগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, এখান থেকে তাহলে দেখো, আমি যদি একবার তোমাদেরকে বলে দেই, টুয়েস্টেড পেয়ার কেবল যেটা, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, এগুলো একটু ভালোভাবে পড়ে নিবা। এরপরে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর বর্ণনা, অথবা ওয়াইফাই ওয়াইম্যাক্স ব্যবহারের সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। সকল প্রকার টপোলজি খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে, এবং এই টপোলজিগুলোর ব্যবহার কি, টপোলজিগুলোর সুবিধা কি, টপোলজিগুলোর অসুবিধা কি, এগুলো সহকারে পড়তে হবে। কম্পিউটার নেটওয়ার্কের ধরন যেটা বললাম, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এগুলোর বর্ণনা, ব্যবহার, সুবিধা অসুবিধা, হ্যাঁ, সবগুলোই পড়তে হবে। আর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ ও ব্যবহার এবং ক্লাউড কম্পিউটিং। ব্যাস, তোমরা যদি এগুলো খুব সুন্দর করে পড়তে পারো, তাহলে আশা করি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 নিয়ে তোমাদের আর বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো এখন আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে তোমাদের কমেন্ট গুলো একটু পড়ে নেই। স্যার 20 মিনিট হয়ে গেছে, না মানে এমনি বললাম আর কি, সরি স্যার। আচ্ছা, সাদিয়া সুচি, তোর প্রবলেম কি, তুই এক হাতে খাস আর এক হাতে লেখস? আচ্ছা যাই হোক, অনন্যা তোমার কথায় মনে হয় অনেক রাগ করছে। হ্যাঁ, যাই হোক, তো তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র যে আজকে আইসিটি ক্লাসটা লাইভ ক্লাস দিলাম বিষয়টা এমন না। তোমাদের টেস্ট পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেয়া হবে, অফলাইনেও দেয়া হবে, অনলাইনেও দেয়া হবে। হ্যাঁ, এই আর কি। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। অলরেডি 12টা বেজে গেছে। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ
অফলাইনে আমাদের কোচিং সেন্টারে। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ।